আরো একসাথে বলো সবগুলা। স্যার আর ওই আপনি যে আমাদের নোট দিচ্ছেন না তার সাথে আমাদের বইয়ের একটা লাইন আমার কাছে কেমন জানি অসামঞ্জস্যতা মনে হয়েছে। হ্যাঁ বললো লাইনটা কি? স্যার ওই এক আইনিটির কথাটা, কতক শৈবালে কোষের পুরো প্রোটোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে এবং পুরো প্রাচীর বেষ্টিত হয়, তখন তাকে একাইনিটি বলে, কিন্তু আপনি বলছিলেন যে কোনো প্রাচীর থাকে না। না ওইটা বইটা ঠিক নাই, আমি যেটা বলছি ঠিক আছে। যখন প্রাচীর থাকে না তখন একাইনিটি, আর যখন প্রাচীর থাকে তখন তাকে বলে হেটেরোসিস্ট। ওইটা আমি যেটা বলছি ঠিক আছে। আর আর স্যার প্রস্থ প্রাচীর কি, এটা বুঝি না। ওই প্রস্থ প্রাচীর আর সেপারেশন ডিস্ক তো একই জিনিস। ধরো এটা একটা শৈবাল, তার মাঝখানে আড়াআড়ি ওয়াল আছে, এটাই হচ্ছে সেপারেশন ডিস্ক বা প্রস্থ প্রাচীর। সেপারেট করে, কোষগুলোকে আলাদা করে। আর কিছু? আর কিছু স্যার না স্যার। মেয়েদের মধ্যে বলো। হ্যাঁ স্যার এই যে ব্যাসিলারিওফাইটা আর হচ্ছে গিয়ে ক্রাইসোফাইটা, এই দুটো কি একই ধরনের শৈবাল? ব্যাসিলারিওফাইটা আর ক্রাইসোফাইটা একই ধরনের শৈবাল না। ব্যাসিলারিওফাইটা হচ্ছে তোমার ডায়াটম, যারা থাকে হচ্ছে তোমার সাগরের তলদেশে নিমজ্জিত অবস্থায়। আর ক্রাইসোফাইটা হচ্ছে যারা বরফের উপরে জন্মায়। তবে দুইটা ক্লাসিফিকেশন করা হয়েছে দুইটা ক্যারেক্টারের উপর ভিত্তি করে। ব্যাসিলারিওফাইটা এটা ক্যারেক্টারাইজেশন করা হয়েছে তার রঞ্জক পদার্থের উপর ভিত্তি করে, তার ভিতরে থিউকোজ্যান্থিন নামক হলুদাভ সোনালী বর্ণের রঞ্জক পদার্থ থাকে, আর ডায়াটমিন নামক তরল পদার্থ থাকে। আর ক্রাইসোফাইটা এটা তার নাম দেওয়া হয়েছে এমন শৈবাল যেটা বরফের উপর জন্মে। তুমি ক্রাইসোফাইটা লিখে সার্চ দাও। স্যার এখন এখানে বইয়ে বইয়ে স্যার গোল্ডেন ব্রাউন শৈবাল গুলোকে ক্রাইসোফাইটা বলা হয়েছে। আর ওটার উদাহরণ একটা বলছে ন্যাভিকুলা, ন্যাভিকুলা তো ব্যাসিলারিওফাইটা, ওইটারও একটা মানে উদাহরণ। ক্রাইসোফাইটার মধ্যে লিখছে এটা, ক্রাইসোফাইটার উদাহরণ কোন বইতে নাকি স্যার গুগলে? গুগলে না বইতে? স্যার আমাদের বাঘের বইটাতেই। বাঘের বইটাতে এটা পাওয়ার কথা না তো, বাঘের বইটা তো প্রাণী বিজ্ঞানের বই। স্যার ওই আবুল হোসেন সরি স্যারের স্যার, বই ওই যে হচ্ছে গিয়ে আবুল হাসান স্যারের বইটা। আবুল হাসানার বইতে দিছে। এখন শোনো জি স্যার। আমি বলি, ক্রাইসোফাইটা তুমি লিখে গুগল করছো ক্রাইসোফাইটার উদাহরণ? না লাইনে স্যার। থাকো, লাইনে থাকো। লাইনে থাকো। এখন দুই কারণে তো ক্লাসিফিকেশন করা হয়েছে। একটা হচ্ছে তোমার বাসস্থানের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে তোমার কি বলা যায় তার রঞ্জক পদার্থের উপর ভিত্তি করে। এখন এমন হলে হতেও পারে যে কোনো ব্যাসিলারিওফাইটা সে আবার বরফের মধ্যেও বাস করে, সেই জন্য বাসস্থানগত কারণে তাকে ক্রাইসোফাইটা বলা যেতে পারে, সেটা সমস্যা নাই। আচ্ছা এরকম হয় কেন? এই যে সিটা লিখতে গেলে লিখতে পারি না, এরকম কেন? দেখছি আমার যে কি বলা যায় কিবোর্ড, সেটা যে বরাবর আসে তাতে সিটা লেখা যায় না, এরকম হয় কেন? এই যে আমি এখন সি লিখবো, আরে যন্ত্রণা। সবকিছুতেই কিছু না কিছু সীমাবদ্ধতা আছে। লাইনে থাকো। স্টপ শেয়ারিং দিয়ে মানে শেয়ার অন রাখে আমি আবার সি লিখতে পারতেছি না। ক্রাইসোফাইটা ফাইটা ঠিক আছে, আসো লাইনে আসো। জি স্যার। এখন আমি শেয়ার দিচ্ছি। লেখাটা দেখা যায়? জি স্যার দেখা যায়। আচ্ছা গোল্ডেন অ্যালগি, ঠিক আছে ঠিক আছে, কিন্তু এটার উদাহরণগুলো দেখো।
এই যারা বরফে বাস করে তাদের রং golden brown হতে পারে, কিন্তু তারা বেসিলারিও ফাইটে এই কথা কোথাও লেখা নাই। কথা কাটা কাটা আছে। সেটাই, ডায়াটমদের মধ্যেও কেউ কেউ আছে যারা ইয়েতে বাস করে, কি বলা যায়, এর মধ্যে বাস করে, সেই জন্য তাদের নামও আসছে। আবার মাল্টিসেলুলার আসে কেন, এই লেখাটা পড়ো, লেখাটা পড়লে বুঝবো। ওই যে আমি যেটা বলছি সেটাই, রঞ্জক পদার্থের উপর ভিত্তি, যাদের দেহে সোনালী হলুদ, যাদের আন্ডারে ডায়াটম পড়ে। কিন্তু ডায়াটমদের মধ্যে আবার কেউ কেউ আছে ডায়াটম যারা ওই বরফের মধ্যেও বাস করে, সেই জন্য তারা আবার ক্রাইসোফাইটের উদাহরণের মধ্যেও চলে গেছে। আর ক্রাইসোফাইটে বা বরফের মধ্যে যারা বাস করে তাদের মধ্যে ডায়াটম ছাড়াও আবার সোনালী কালারের বহুকোষী শৈবালও আছে। এই যে দেখো এখানে লেখাটা পড়ো, এই যে মাল্টিসেলুলার ব্রাউন এলগি আছে আর ডায়াটম আছে, এটা হচ্ছে ক্রাইসোফাইটার উদাহরণ বা সদস্য। বুঝতে পারছো? এখন বৈজ্ঞানিক নাম কই, এই যে এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে, অক্রোমোনাস, এটা হচ্ছে একটা ক্রাইসোফাইটা। ওই যে ব্যাপারটা ওরকমেরই, ঠিকই আছে। এই যে উদাহরণগুলো দেখো, অক্রোমোনাস এটা হচ্ছে একটা ক্রাইসোফাইটের উদাহরণ, ডিনোব্রায়ন ক্রাইসোফাইটের উদাহরণ, যেটা ডান দিকে কাজ করা বৈজ্ঞানিক নাম। এই যে বৈজ্ঞানিক নামগুলো দেখো ইটালিক ফর্মে লেখা আছে। এখন এটার মিনিংটা কি, এটা সবকিছু মিনে আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে যখন তুমি রঞ্জক পদার্থের উপর ভিত্তি করে ভাগ করবা, তখন বেসিলারিও ফাইটা একটা আলাদা ভাগ, আলাদা একটা ডিভিশন, যাদের দেহে ফিউকোজ্যান্থিন নামক রঞ্জক পদার্থ আছে, যাদের রং সোনালী হলুদ, তারা হচ্ছে আসলে বেসিলারিও ফাইটা। আর ক্রাইসোফাইটা এই ডিভিশনটা করা হয়েছে তোমার বাসস্থানের উপর ভিত্তি করে, যারা বরফে জন্মায়। এখন ওই বেসিলারিও ফাইটাদের মধ্যে কেউ কেউ যদি আবার বরফের মধ্যে জন্মায়, যেমন এইমাত্র যেটা দেখাইলাম, এরকম আরো একাধিক থাকতে পারে, তখন তাদেরকে তুমি রঞ্জকের উপরে ভিত্তি করে বেসিলারিও ফাইটা বলো, ঠিক আছে। আবার বাসস্থানের উপরে ভিত্তি করে ক্রাইসোফাইটা বলো, সেটাও ঠিক আছে। একই সদস্য দুই জায়গায় থাকতে পারে, দুই কারণে দুই রকমের নাম হবে তার। বুঝাতে পারছি না পারিনি? জি স্যার। এটাই, আর কিছু না। আচ্ছা, ঢুকতে পারতেছে না কেন? স্যার স্ক্রিন রেকর্ডিং অফ করেন না। শিখন আছো? জি স্যার আছি। এই যে কি বলা যায়, বাইজিৎ কি তোমাদের গ্রুপে আছে? ওরে স্ক্রিনশট দিয়ে ইয়েটা ঢুকায় দাও, তোমাদের গ্রুপে স্ক্রিনশট দিয়ে আমাদের কি বলা যায়, লিংক আইডিটা পাঠিয়ে দাও। ও ঢুকতে পারতেছে না কেন? স্যার নেটের কারণে, নেটের সমস্যা করতেছে বর্তমানে। তাহলে ও বারবার ট্রাই করলে পারবে। আমি তো দুইবার স্যার আপনার নেটওয়ার্কের সমস্যা স্যার মনে হয়, স্যার এই যে ভিডিও আপসা স্যার কথা বলতে বাজে স্যার। শিখন কি ওই বাইজিদা শিখন একই গ্রুপে? না স্যার, আমরা এক গ্রুপে না। ও আচ্ছা, তাহলে বারবার লিভ নিয়ে ট্রাই করতে হবে, এই আর কি। স্যার লেখা তো পুরো ঝাপসা। লেখা পুরো ঝাপসা? জি স্যার দেখা যাচ্ছে না স্যার। এখন এখনো ঝাপসা স্যার। স্যার এখন কেন নেটের হঠাৎ করে এত ফ্লপ করলো কেন নেট? বলতে পারি নেটে স্যার অনেক পারে স্যার। আজকে আমরা যৌন জনন পড়ার কথা না শৈবালের? জি স্যার। জি স্যার। অঙ্গজার অযৌন হয় নাই? অযৌনটা হয় নাই? জি স্যার। স্যার শেষে ছিল স্যার, লাস্টে লেখা ছিল স্যার এই যে এক্সিস্পোর অটোস্পোর লেখাইছি, অটোস্পোর, কার্পোস্পোর। জি স্যার। জি স্যার। চেক করছিলেন। তাহলে ঠিক আছে, তাহলে এখন যৌন জনন। স্পোর দেখো, জুওস্পোর, অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর, অটোস্পোর, তারপর হচ্ছে তোমার এন্ডোস্পোর, অক্সোস্পোর, এগুলো সব লেখাইছি। জি স্যার। জি স্যার। তাহলে যৌন জনন, হ্যাঁ তাহলে যৌন জনন। আচ্ছা শোনো, যৌন জনন মানে আসলে কি? শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হবে, তাই না? জি স্যার। এখন শোনো, আগে একটু আমি প্রাইমারি কথা বলি, তারপরে আমি নোট দিচ্ছি। বাজি ঢুকতে পারছো?
বাজিত বসে জ্বালা লাইনে থাকো তো দেখি। ওরে আলাদাভাবে লিঙ্কটা পাঠায় দে, একটু লাইনে থাকো। ঠিক আছে। আর কি বলা যায়, ঢুকতে পারছো বাজিত? জি স্যার ঢুকছি, অ্যাক্সেস সমস্যা করে স্যার, লাইন আবারও কাইটে গেছিল, আবার ঢুকছি। আজকে নেটের অবস্থা ভালো না। আচ্ছা আর কি বলা জি যায়, শুরু স্যার। করি না, অসুবিধা নেই। কই এই যে কি বলা যায়, শিখন ওই ছেলেটা কই, সোলাইমান? স্যার ওকে অ্যাড করছিলেন গ্রুপে? করছি তো, ওকে লিংক খেয়াল করে নেয় নাকি কে জানে। আচ্ছা শুরু করি, শুরু করি নাই কিন্তু, ভয় নাই কিছু। এবার কই, কোন জ্বালায় পড়ছি? আসছে? স্ক্রিন আসছে? স্যার স্পষ্টই দেখা যায় এখন। এখন পরিষ্কার আছে? জি স্যার স্পষ্ট দেখা যায়। আচ্ছা ঠিক আছে। শোনো, যৌন জনন মানেই তো আমরা জানি শুক্রাণু নামক একটা জনন কোষ প্লাস ডিম্বাণু নামক আরেকটা জনন কোষ, এটা পুং জনন কোষ আর এটা স্ত্রী জনন কোষ। এই দুইটা কোষের মিলন হবে। মিলন হলে প্রথমে একটা 2n কোষ তৈরি হবে, n প্লাস n ইকুয়াল টু 2n। এই কোষটার নাম হবে জাইগোট, ডিপ্লয়েড কোষ হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন যে শৈবালের যে যৌন জনন হয়, শৈবাল কিন্তু নিজেও একটা হ্যাপ্লয়েড জীব। ধরো এটা একটা শৈবাল, যে কোনো একটা শৈবাল, ওর দেহের সবগুলো কোষ কিন্তু হ্যাপ্লয়েড। এবং যে সমস্ত শৈবাল উন্নত বা জটিল, তাদের নির্দিষ্ট জননাঙ্গ আছে। যেমন মনে করো কারা, কারা একটা শৈবাল, সে কিন্তু জটিল শৈবাল। যে শৈবালের বাইরে থেকে দেখতে মনে হয় যেন কাণ্ড বা পাতা বা মূল আছে, তাদেরকে কিন্তু জটিল শৈবাল বলে। কারা, নাইটেলা, সার্গাজাম, এগুলো জটিল শৈবাল। ওই সমস্ত শৈবালের আবার এই শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির জন্য আলাদা অঙ্গ আছে। কিরকম? এরকমের দেহের সাইডে এরকম স্ফীত হয়ে গোল গোল বলের মতো তৈরি হয়। কারা বা নাইটেলার ছবি বের করলে তুমি দেখবা এরকম গোল গোল বলের মতো তৈরি হয়। হ্যাঁ, এবং এই অঙ্গটাকে বলা হয় জননাঙ্গ। এর মধ্যে একটা আছে পুং জননাঙ্গ, যাকে বলা হয় অ্যানথেরিডিয়া। আর একটা আছে স্ত্রী জননাঙ্গ, যাকে বলা হয় উওগোনিয়া। যে সকল শৈবাল একলিঙ্গিক, তাদের দেহে হয় অ্যানথেরিডিয়া তৈরি হয়, না হলে উওগোনিয়া তৈরি হয়। আর যে সকল শৈবাল উভলিঙ্গিক, তাদের দেহে অ্যানথেরিডিয়া বা উওগোনিয়া দুইটাই তৈরি হয়। এই অ্যানথেরিডিয়া বা উওগোনিয়াটা আসলে কি? এটা একটা অঙ্গ যার ভেতরে হবে জনন কোষ তৈরি, যে কারণে এই অ্যানথেরিডিয়া বা উওগোনিয়াকে বলা হয় জননাঙ্গ। জননাঙ্গ। কিন্তু মনে রাখতে হবে, জটিল শৈবাল ছাড়া অন্যান্য যে সকল শৈবাল আছে, তাদের কিন্তু এরকমের দেহে কোনো নির্দিষ্ট জননাঙ্গ নাই। তাদের ক্ষেত্রে কি হয়, ধরো এরকম একটা সুতার মতো শৈবাল, ওর আলাদা কোনো জননাঙ্গ নাই। হঠাৎ করে একটা কোষ আস্তে আস্তে স্ফীত হতে শুরু করে, এবং ওই কোষের নিউক্লিয়াসটা, মাইটোসিস প্রক্রিয়া, হ্যাঁ এরকম, প্রথমে ধরো এই কোষটা ফুলে উঠলো, তারপরে ওই কোষের নিউক্লিয়াস যেটা থাকে, সেইটা মাইটোসিস প্রক্রিয়া বারবার বিভাজিত হয়। কারণ আমরা জানি একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, কারণ শৈবালের সব নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, যতবার মাইটোসিস করবে ততবার হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হবে। এই অন্যান্য কোষ কিন্তু অ্যাজ ইউজুয়াল আছে, কিন্তু এই কোষটা হঠাৎ করে ফুলে উঠে
তার ভেতরে সে হ্যাঁ মাইটোসিস প্রক্রিয়া নিউক্লিয়াসটাকে ভাগে ভাগ করে ফেলেছে। তারপর দেখা গেল এই শৈবালটা যদি হয় পুরুষ শৈবাল, তাহলে এগুলো এই প্রত্যেকটা কোষ হয়ে যাবে শুক্রাণু। অথবা যদি এটা একটা স্ত্রী শৈবাল হয়, শৈবালের মধ্যে কিন্তু দুইটাই আছে ক্যাটাগরি, হ্যাঁ, একলিঙ্গিকও আছে উভলিঙ্গিকও আছে। যদি সে স্ত্রী শৈবাল হয় তাহলে কি হবে, এই কোষগুলো হয়ে যাবে ডিম্বাণু। ডিম্বাণু তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এই যে এই সমস্ত শৈবাল যেমন স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স, এরা তো সরল শৈবাল। এদের দেহে কিন্তু নির্দিষ্ট কোনো একটা অঙ্গ নাই যে ওটার মধ্যে শুধু জনন কোষ তৈরি হবে আর কোনো কাজ হবে না, এরকম নির্দিষ্ট কোনো জননাঙ্গ নাই। ওদের দেহ কোষ হঠাৎ করে স্ফীত হয়ে তার নিউক্লিয়াসটা বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে শুক্রাণু তৈরি করবে অথবা ডিম্বাণু তৈরি করবে। আর যদি উভলিঙ্গিক হয় একই দেহের মধ্যে দুইটাই হবে। তারপরে কি হবে, এই কোষের আবরণটা ফেটে যাবে, ফেটে গেলে এই শুক্রাণুগুলো বাইরে বের হয়ে যাবে, এই শুক্রাণুগুলো বাইরে বের হয়ে যাবে, এই শুক্রাণু বাইরে বের হয়ে যাবে। শোনো, এখন একটা মজার বিষয় আছে। মজার বিষয় হচ্ছে শৈবালের শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই নিশ্চল হতে পারে, আবার দুইটাই সচল হতে পারে, আবার একটা সচল একটা নিশ্চল হতে পারে। বিষয়টা খেয়াল রাখিও। শুক্রাণু ডিম্বাণু দুইটাই নিশ্চল, এটাও হতে পারে, অথবা শুক্রাণুটা সচল ডিম্বাণুটা নিশ্চল, এটা হতে পারে, অথবা শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই সচল, এটাও হতে পারে। কিন্তু এমনটা সাধারণত হয় না যে শুক্রাণুটা নিশ্চল ডিম্বাণুটা সচল, এটা হয় না। সাধারণত হয় কি জানো, হয় শুক্রাণু প্লাস ডিম্বাণু নিশ্চল। যদি এইটা হয় যে শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই নিশ্চল, পানিতে ভাসতে ভাসতে দুজনের কাছাকাছি চলে যাবে, তারপর এটা ধরো শুক্রাণু, এটা ধরো ডিম্বাণু, তাদের মধ্যে মিলন হবে, মিলন প্রক্রিয়াটাকে বলে নিষেক, তৈরি হবে একটা জাইগোট। জাইগোট এই মিলন প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাপ্লানোগেমি। কিছু লেখিও না, শুনতে থাকো। অ্যাপ্লানোগেমি, যে দেখা গেল শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই নিশ্চল। কিন্তু যদি এমন হয় যে শুক্রাণু প্লাস ডিম্বাণু দুজনেই সচল, তার মানে দুজনেরই ফ্লাজেলা আছে, এটা ধরো শুক্রাণু, এটা ধরো ডিম্বাণু, দুজনেই সচল ফ্লাজেলা আছে, তাহলে দুজনেই সাঁতার কেটে একজন আরেকজনের কাছাকাছি আসবে। তারপর মিলন হবে, নিষেক হবে, জাইগোট হবে, জাইগোট হবে 2n। এই যে ঘটনাটা, দুজনেই সচল, এটাকে আমরা বলবো প্লানোগ্যামি। প্লানোগ্যামি, ফ্লাজেলা একটাও থাকতে পারে, দুটাও থাকতে পারে, এটা আলাদা বিষয়। মিউট করো, আনমিউট হও কেন হঠাৎ হঠাৎ? আবার এমন হতে পারে, খেয়াল করো, যে এখানে তো বললাম অ্যাপ্লানোগ্যামির ক্ষেত্রে বললাম শুক্রাণু ডিম্বাণু দুইটাই নিশ্চল, প্লানোগ্যামির ক্ষেত্রে বললাম দুজনেই সচল। আবার যদি এমন হয় শুক্রাণু সচল প্লাস ডিম্বাণু নিশ্চল, তার মানে শুক্রাণুতে তাহলে ফ্লাজেলা থাকবে, আর ডিম্বাণুর তাহলে ফ্লাজেলা থাকবে না, নিশ্চল। দুজনের মিলন হবে, নিষেক হবে, নিষেকের ফলে জাইগোট হবে। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো উওগ্যামি। উওগ্যামি। তাহলে আমরা শুক্রাণু আর ডিম্বাণু চলে নাকি চলে না তার উপর ভিত্তি করে তিনটা প্রকার বললাম। দুজনেই নিশ্চল হলে বলবো অ্যাপ্লানোগ্যামি, দুজনেই সচল হলে বলবো প্লানোগ্যামি, একজন সচল আর একজন নিশ্চল হলে বলবো উওগ্যামি। কিন্তু কথা আছে, এরকমটা সাধারণত হয় না যে শুক্রাণুটা নিশ্চল আর ডিম্বাণুটা সচল, এরকমটা হয় না। হলে একটা যদি সচল হয় তাহলে সেটা শুক্রাণুই হবে, আর একটা যদি নিশ্চল মানে হয় নিশ্চল যেটা, সেটা ডিম্বাণু নিশ্চল হবে। এটা একটা ব্যাপার। আর একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে এই যে জাইগোট, জাইগোট
তুমি একটা জাইগোট দেখে, জাইগোটটা তো হচ্ছে 2n, কিন্তু জনন কোষগুলো হচ্ছে n। জাইগোটটা দেখতে অনেকটা জনন কোষের মতোই। ধরো এই জাইগোটটা, এটা যদি ফ্লাজেলা থাকতে পারে, কোনো সমস্যা নাই, ফ্লাজেলা থাকবে, তাহলে তুমি কিন্তু দেখে বুঝবা না বাইরে থেকে যে এটা জাইগোট নাকি একটা শুক্রাণু নাকি একটা ডিম্বাণু। অথবা এটার ক্ষেত্রে চিন্তা করো, এটা শুক্রাণু, এটা ডিম্বাণু, এটা জাইগোট, একই রকম। এখানে আমি আঁকছি ভুলে গোল একটু বড় করে, গোলটা ছোট করে দিলে তুমি বুঝতে পারবে না। তার মানে শুক্রাণু, ডিম্বাণু, জনন কোষ তারা হচ্ছে হ্যাপ্লয়েড, আর জাইগোট সে কিন্তু হচ্ছে ডিপ্লয়েড। এই ঘটনাটা শৈবালের ক্ষেত্রে দেখা যায় যে ডিপ্লয়েড কোষ আর হ্যাপ্লয়েড কোষ দেখে বাইরে থেকে বোঝা যায় না। সেজন্য এই ঘটনাটাকে বলা হয় হোমোমরফিক যৌনক্রম। মরফোলজি থেকে মরফিক কথাটা আসছে। মরফোলজি মানে হচ্ছে বাহ্যিক অঙ্গসংস্থান, হোমোমরফিক যৌনক্রম। যৌনক্রম মানে কি? কোন জীবের জীবনে যদি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুইটা দশাই দেখা যায় তাহলে তাকে যৌনক্রম বলে। তুমি এখানে হ্যাপ্লয়েড দেখতে পাচ্ছ, পুরো জীবটাই তো হ্যাপ্লয়েড, তার শুক্রাণু হ্যাপ্লয়েড, তার ডিম্বাণু হ্যাপ্লয়েড, তার মানে এটাই তার হ্যাপ্লয়েড দশা। আর ডিপ্লয়েড দশা হয় দুইটা জনন কোষের মিলনের ফলে, জাইগোট যেটাকে বলে। কিন্তু জাইগোটটা দেখে আলাদাভাবে চেনা যায় না, সেই জন্য এই বিশেষ যৌনক্রমকে বলা হয় হোমোমরফিক যৌনক্রম। আবার আরেকটা বিষয় আছে, এই জীবনে এই যৌনক্রমের ক্ষেত্রে হ্যাপ্লয়েড দশাটা প্রধান। জীবনের বেশিরভাগ সময়টাই হচ্ছে তার হ্যাপ্লয়েড দশা। ওই যে জাইগোট, জাইগোট কিন্তু বেশিক্ষণ টিকবে না, ঠিক আছে? জাইগোট বেশিক্ষণ টিকবে না কেন? দেখো, এই যে ধরো শুক্রাণু, আর এই যে মনে করো ডিম্বাণু, দুইটার মিলন হলো, তৈরি হলো জাইগোট, ডিপ্লয়েড। শৈবালের এই ডিপ্লয়েড দশা ক্ষণস্থায়ী, কিছুক্ষণ পরেই এই জাইগোটের মধ্যে মিওসিস হবে। মিওসিস হলে আমরা জানি, একটু বড় করে আঁকলাম যাতে দেখতে সুবিধা হয়, এই আর কিছু না। একটা ডিপ্লয়েড কোষ যদি মিওসিস করে তাহলে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে। আসলেই তাই হয়। এই জাইগোট তৈরির পরপরই ওর ভিতরে মিওসিস হলে এক ধরনের হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়। এই স্পোর গুলোকে বলে জাইগোস্পোর, জাইগোস্পোর। এবং এই জাইগোস্পোরটা, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হ্যাঁ করতে কাজ, কানেকশন 2 মাস ধরে অফ আছে। না, নেয় নাই, আমার সিকিউরিটি মানিটা ফেরত পাইতে চাই, তাহলে আপনারা ওটা নিয়ে যান, যা লাগে নিয়ে যান। করছি, মেল দিছি, ফোন দিছি 2-3 বার, অনেক কিছুই করছি। বগুড়া রোড, আপনার ওই যে, এই তোমরা একটু লাইনে থাকো। তো যেটা বলছিলাম, হ্যাঁ, এই জাইগোস্পোর তৈরি হয় এবং যে কোষটার ভেতরে এই জাইগোস্পোর তৈরি হয়, এটা তো আগে ছিল জাইগোট, এই যে জাইগোট, কিন্তু যখন সে ভেতরে মিওসিস করে জাইগোস্পোর তৈরি করে ফেললো, তখন আর এটাকে জাইগোস্পোর বলে না, তখন এটাকে বলা হয় মানে মূল মাতৃকোষ যেটা, সেটাকে তখন বলা হয় জাইগোস্পোরাঞ্জিয়া। সবসময় মনে রাখবা, স্পোর তৈরি হয় যে কোষের ভেতরে, তাকে বলে স্পোরাঞ্জিয়া।
তাই না? তুমি এর আগে অনেক রকমের স্পোর পড়ছো না, জু স্পোর, অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর, অনেক রকমের স্পোরের নাম পড়েছো। ধরো শৈবালের যে কোনো একটা কোষ, তার ভেতরে স্পোর তৈরি হলো, এই যে স্পোর তৈরি হলো, এগুলো ফ্লাজেলা যুক্ত সচল স্পোর, তাহলে স্পোরের নাম হবে জু স্পোর। কিন্তু যে কোষটার মধ্যে স্পোর তৈরি হলো সেই কোষটার নাম হবে কি জানো? জুস্পোরাঞ্জিয়াম। জুস্পোরাঞ্জিয়াম, এই জুস্পোরাঞ্জিয়ামও বলতে পারো, এক কোষীয়, এক বচন আর বহু বচন। তুমি যদি জুও কথাটা না বলে শুধু স্পোরাঞ্জিয়াম বলো, স্পোরাঞ্জিয়াম, তাহলেও অসুবিধা নেই। যে কোষের মধ্যে স্পোর তৈরি হয় তাকে স্পোরাঞ্জিয়াম বলে। তাহলে যখন এই মাতৃকোষটার ভিতরে জাইগোস্পোর তৈরি হয়ে যায়, তখন এই মাতৃকোষটার নাম হয়ে যায় জাইগোস্পোরাঞ্জিয়াম, এক বচনে স্পোরাঞ্জিয়াম। আর এইগুলো হচ্ছে জাইগোস্পোর, জাইগোস্পোর। তারপরে কি হয়, এর আগে যত রকমের স্পোর পড়ছো তোমরা, জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর ইত্যাদি ইত্যাদি স্পোর, সেই সকল স্পোরের ক্ষেত্রে যেটা হয় যে এটা ধরো একটা স্পোর, নিশ্চল একটা স্পোর, হ্যাঁ, এটা নিশ্চল স্পোরের নাম হয় অ্যাপ্লানোস্পোর। স্পোর মানেই এক ধরনের বীজ, সেটার ভেতর থেকে অঙ্কুরিত হয়ে নতুন একটা শৈবাল বের হবে, এই নতুন শৈবাল। স্পোর সবসময় অঙ্কুরিত হতে হবে। তাহলে এখানেও কিন্তু সেইটা আছে, তোমার শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে যে জাইগোট তৈরি হলো, সেই জাইগোট থেকে কিন্তু সরাসরি কোনো জীব হতে পারে না। কারণ জাইগোট থেকে জীব হয় তাদের ক্ষেত্রে, যাদের জাইগোট থেকে জীব হবে তাদের কি হবে জানো? জাইগোটের ভেতরে হবে মাইটোসিস। মাইটোসিস, মাইটোসিস, মাইটোসিস হলে কি হবে? 2n জাইগোট থেকে প্রথমে 2টা, তারপর 4টা, 8টা, এরকম অসংখ্য কোষ তৈরি হবে। সবগুলো কোষ কিন্তু হবে ডিপ্লয়েড কোষ, কারণ মাইটোসিস হলে তো ডিপ্লয়েড কোষ থেকে ডিপ্লয়েড কোষ তৈরি হবে। তখন এটা হয়ে যাবে একটা ভ্রূণ। ভ্রূণটা কেমন হবে? ডিপ্লয়েড ভ্রূণ হবে। সেটা দিয়ে একটা নতুন উদ্ভিদ তৈরি হবে, যে উদ্ভিদটা হবে ডিপ্লয়েড উদ্ভিদ। কিন্তু শৈবাল তো ডিপ্লয়েড উদ্ভিদ নয়, শৈবাল তো হ্যাপ্লয়েড উদ্ভিদ, তাই তাদের জাইগোট থেকে ভ্রূণ তৈরি হওয়া সম্ভব নয়। ভ্রূণ তৈরি না হয়ে জাইগোটের ভিতরে মিওসিস করে জাইগোস্পোর তৈরি হবে। সেই স্পোরটা অন্যান্য স্পোর যেরকম অঙ্কুরিত হয়ে নতুন একটা শৈবাল তৈরি করে, এই জাইগোস্পোরও ঠিক তেমনি অঙ্কুরিত হয়ে নতুন শৈবাল তৈরি করবে। তার মানে এই অংশটুকু কিন্তু অযৌন জনন। তার মানে যৌন জনন হলেও সবশেষে কিন্তু আবার অযৌন জননের সাহায্য তাকে নিতে হচ্ছে, কারণ একটা স্পোর অঙ্কুরিত হয়ে নতুন জীব তৈরি করা মানেই তো অযৌন জনন। শুধুমাত্র জাইগোটটুকু তৈরি করাটুকু যৌন জনন, মিওসিস করে যেই স্পোর তৈরি করে তখনই তো আবার এখানে অযৌন জনন শুরু হয়ে যায়। বুঝতে পারছো আমার কথাগুলো? কি বোঝা যায় না যায় না? হ্যাঁ স্যার যায়। তাহলে এই যে ব্যবস্থাটা, যে এদের জীবনে হ্যাপ্লয়েড দশাটাই কিন্তু হচ্ছে প্রধান, আর ডিপ্লয়েড দশাটা খুব সাময়িক সময়ের জন্য ঘটে। এই জন্য এই রকমের যৌনক্রমের আবার আরেকটা নাম আছে। যখন হ্যাপ্লয়েড দশাটা প্রধান হয় আর ডিপ্লয়েড দশাটা গৌণ হয়, তখন তাকে বলা হয় হ্যাপ্লো বায়োন্টিক যৌনক্রম। হ্যাপ্লো বায়োন্টিক যৌনক্রম। কোন জীবের জীবনে যদি হ্যাপ্লয়েড দশাটাই প্রধান হয় আর ডিপ্লয়েড দশাটাই অপ্রধান হয়, গৌণ হয়, তখন সেই যৌনক্রমকে বলা হয় হ্যাপ্লোবায়োন্টিক যৌনক্রম। এই শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করব, বুঝতে পারছো? হ্যাপ্লোবায়োন্টিক যৌনক্রম। হ্যাঁ, হ্যাপ্লোবায়োন্টিক যৌনক্রমটা কিভাবে হলো খেয়াল করো। একটা শৈবাল, এটা ধরো একটা শৈবাল, সে এন হ্যাপ্লয়েড, তারপরে তার তৈরি হলো মনে করো জাইগোট। জাইগোট সেটা ধরো ডিপ্লয়েড, তারপর আবার জাইগোট থেকে তৈরি হবে স্পোর, ঠিক আছে? সেটা কিন্তু হচ্ছে এন। তাহলে দেখো এই স্পোর থেকে আবার তৈরি হচ্ছে নতুন শৈবাল। তাহলে তার জীবনে 2টা দশা হচ্ছে হ্যাপ্লয়েড, একটা দশা হচ্ছে ডিপ্লয়েড। এই সেন্সেও তুমি বলতে পারো যে এটা একটা হ্যাপ্লোবায়োন্টিক যৌনক্রম। তাহলে এই যে কথাগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি, সব কথাগুলো আমি আস্তে আস্তে বলতেছি, তোমরা লিখতে শুরু করো। শৈবালের যৌন জনন হেডিং দিছো?
জি স্যার। লেখো শৈবালের যৌন জনন বিচিত্র ধরনের। শৈবালের যৌন জনন বিচিত্র ধরনের। দাড়ি। সাথেই লেখো শৈবাল একটি বা এক প্রকার, লেখো হ্যাপ্লয়েড, ব্র্যাকেটে লেখো এন, উদ্ভিদ। শৈবাল এক প্রকার হ্যাপ্লয়েড উদ্ভিদ। হ্যাপ্লয়েড লিখলে সাথে ব্র্যাকেটে এন লিখতে পারো। শৈবাল এক প্রকার হ্যাপ্লয়েড উদ্ভিদ। দাড়ি। সরল শৈবালে, সরল শৈবাল, জটিলটা বাদ দিয়ে বাকি সবগুলোকে সরল বললাম। সরল শৈবালে নির্দিষ্ট কোনো জননাঙ্গ থাকে না। সরল শৈবালে নির্দিষ্ট কোনো জননাঙ্গ থাকে না। দাড়ি। সাথেই লেখো সরল শৈবালে নির্দিষ্ট কোনো জননাঙ্গ থাকে না। সাথেই লেখো দেহের যে কোনো কোষ স্ফীত হয়ে অস্থায়ী জননাঙ্গে পরিণত হয়। দেহের যে কোনো কোষ স্ফীত হয়ে অস্থায়ী জননাঙ্গ তৈরি হয়। সরল শৈবালে কোনো নির্দিষ্ট জননাঙ্গ থাকে না। দেহের যে কোনো কোষ স্ফীত হয়ে, আরে গাধা ছেলেটা এখন বলে ওই যে সোলাইমান, এক ইয়া কি বলা যায়, শিখন, জি স্যার। ওরে লিংক ফরওয়ার্ড করে দাও মেসেঞ্জারে। ও মনে হয় গ্রুপে লিংক গেছে, ও দেখে নাই, ওরে গ্রুপে অ্যাড করে দিলাম কালকে। তাহলে কি এখন মেসেজ দিছে স্যার আজকে পড়াবেন না, পড়ানো চলতেছে তো, ওরে মেসেজ দিয়ে দাও, লিংকটা ফরওয়ার্ড দিয়ে দাও। পারবে না? পারছো? জি স্যার করছি। ঠিক আছে, নতুন তো বুঝতে পারে নাই। এবার শোনো, সরল শৈবালে নির্দিষ্ট কোনো জননাঙ্গ থাকে না। সাথেই লেখো দেহের যে কোনো কোষ স্ফীত হয়ে অস্থায়ী জননাঙ্গে পরিণত হয়। লিখছ? সাথেই লেখো জটিল শৈবালে অ্যানথেরিডিয়া নামক পুং জননাঙ্গ এবং ওগোনিয়া নামক স্ত্রী জননাঙ্গ থাকে। এই কথাগুলো একবার লিখছো, আবার একটু লেখো। জটিল শৈবালে অ্যানথেরিডিয়া নামক পুং জননাঙ্গ এবং ওগোনিয়া নামক স্ত্রী জননাঙ্গ থাকে। জটিল শৈবালে অ্যানথেরিডিয়া নামক পুং জননাঙ্গ এবং ওগোনিয়া নামক স্ত্রী জননাঙ্গ থাকে। দাড়ি। সাথে লেখো শৈবালের জননাঙ্গ সর্বদাই এককোষী হয়ে থাকে এবং এর বাইরে বন্ধা কোষের কোনো আবরণ থাকে না। অর্থাৎ এই যে অ্যানথেরিডিয়া বা ওগোনিয়া, তোমরা যখন শৈবাল পড়া শেষ করে মস উদ্ভিদ পড়বা, তখন সেখানেও তোমরা দেখবা ওদেরও কিন্তু মস উদ্ভিদ যখন পড়বা, ব্রায়োফাইটা, এই শৈবাল শেষ হলেই শুরু করবো, সেখানে দেখবা ওদেরও কিন্তু অ্যানথেরিডিয়া আছে, ওদেরও কিন্তু ওগোনিয়া আছে। কিন্তু ওদের অ্যানথেরিডিয়া বা ওগোনিয়ার চারপাশে 2-3টা কোষের স্তর দিয়ে তৈরি একটা অতিরিক্ত আবরণ আছে। এই আবরণটাকে বলা হয় বন্ধা কোষের আবরণ। কিন্তু শৈবালের অ্যানথেরিডিয়া বা ওগোনিয়ার বাইরে এরকম বন্ধা কোষের কোনো আবরণ থাকে না। বন্ধা কোষ কাকে বলে? যে কোষ থেকে কখনো শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হওয়া সম্ভব নয়, তাকে বলে বন্ধা কোষ। শৈবালের সাথে মস উদ্ভিদের এটা একটা বড় পার্থক্য। কি? এক নাম্বার হচ্ছে শৈবালের অ্যানথেরিডিয়া বা ওগোনিয়া সেটা একটা মাত্র কোষ দিয়ে তৈরি হবে, আর মস উদ্ভিদের অ্যানথেরিডিয়া বা ওগোনিয়া অনেকগুলো কোষ দিয়ে তৈরি হবে, বহুকোষী হবে। শৈবালের অ্যানথেরিডিয়া বা ওগোনিয়ার বাইরে কোনো বন্ধা কোষের আবরণ থাকবে না।
কিন্তু মস উদ্ভিদের ক্ষেত্রে থাকবে। এটা হচ্ছে মস উদ্ভিদের সাথে শৈবালের একটা বড় পার্থক্য। শৈবাল শেষ হলে মস শুরু করলে এগুলো বলবো তখন। তাহলে ওই লাইনটা লিখছো তো, শৈবালের জননাঙ্গ সর্বদাই হবে এককোষী এবং এর বাইরে কোনো বন্ধ্যাকোষের আবরণ থাকবে না, লিখছো? জি স্যার। সাথেই লেখো শৈবাল আবার একটু বলবেন? শৈবালের জননাঙ্গ সর্বদাই হবে এককোষী এবং এর বাইরে বন্ধ্যাকোষের কোনো আবরণ থাকবে না। শৈবালের জননাঙ্গ সর্বদাই হবে এককোষী, যার বাইরে বন্ধ্যাকোষের কোনো আবরণ থাকবে না। সরল শৈবালে নির্দিষ্ট কোনো জননাঙ্গ থাকে না, দেহের যে কোনো কোষ স্থিত হয়ে অস্থায়ী জননাঙ্গে পরিণত হয়। জটিল শৈবালে অ্যান্থেরিডিয়া ও উওগনিয়া, অ্যান্থেরিডিয়া নামক পুং জননাঙ্গ এবং উওগনিয়া নামক স্ত্রী জননাঙ্গ থাকে। শৈবালের জননাঙ্গ সর্বদাই হবে এককোষী এবং এর বাইরে বন্ধ্যাকোষের কোনো আবরণ থাকবে না, লিখছো? হ্যাঁ স্যার। আচ্ছা, সাথেই লেখো শৈবালের যৌন জননের ফলে যে ডিপ্লয়েড জাইগোট, ডিপ্লয়েড লিখে সাথে 2n লেখো, সৃষ্টি হয় তা দেখতে অনেকটা হ্যাপ্লয়েড জনন কোষের ন্যায়। শৈবালের যৌন জননের ফলে যে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয় তা দেখতে অনেকটা হ্যাপ্লয়েড জনন কোষের ন্যায়। শৈবালের যৌন জননের ফলে যে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয় তা দেখতে অনেকটা হ্যাপ্লয়েড জনন কোষের ন্যায়। তাই এই প্রকার জনুক্রমকে হোমোমরফিক। তাই এই প্রকার জনুক্রমকে হোমোমরফিক জনুক্রম বলে। তাই এই প্রকার জনুক্রমকে হোমোমরফিক জনুক্রম বলে। শৈবালের যৌন জননের ফলে যে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয় তা দেখতে অনেকটা হ্যাপ্লয়েড জনন কোষের ন্যায়। তাই এই ধরনের জনুক্রমকে হোমোমরফিক জনুক্রম বলে। দাঁড়ি। আবার সাথে লেখো, আবার শৈবালের জীবন চক্রে দুইটি হ্যাপ্লয়েড এবং একটি ডিপ্লয়েড দশা দেখা যায়। শৈবালের জীবন চক্রে দুইটি ডিপ্লয়েড এবং একটি সরি, এত কষ্ট হয় রোজা পড়াইতে, যা বলতে চাই তা বলতে পারি না, অন্য কিছু বলা হয়ে যায়। আবার শৈবালের জীবন চক্রে দুইটি হ্যাপ্লয়েড এবং একটি ডিপ্লয়েড দশা দেখা যায়। তাই এই প্রকার জনুক্রমকে হ্যাপ্লোবায়োন্টিক, বায়ো মানে দুই, হ্যাপ্লো মানে তো জানো, জনুক্রম ও বলে। তাই এই প্রকার জনুক্রমকে হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রম ও বলে। এই সিম্বলটা আঁকো। শৈবাল দেহ, ব্র্যাকেটে লেখো n, তারপরে অ্যারো চিহ্ন দিয়ে জাইগোট, ব্র্যাকেটে 2n, অ্যারো চিহ্ন দিয়ে স্পোর, স্পোরের সাথে আরেকটা অবলিক দাও, জনন কোষ। স্পোর বা জনন কোষ দুইটাই হ্যাপ্লয়েড। স্পোরটাও এক ধরনের জনন কোষ, অযৌন জনন কোষ। তারপর আবার নতুন শৈবাল, সেটাও হ্যাপ্লয়েড। তাহলে এর জীবনে দুইটা হ্যাপ্লয়েড দশা, তার স্পোর বা শুক্রাণু বা ডিম্বাণু, এটা হ্যাপ্লয়েড দশা। তার প্রধান যে দেহ, এটাও হ্যাপ্লয়েড দশা। মাঝখানে একটা সময় আসে জাইগোট, সেটা ক্ষণস্থায়ী, সেটা ডিপ্লয়েড দশা। যেহেতু জীবনে দুইটা হ্যাপ্লয়েড দশা, একটা ডিপ্লয়েড দশা, তাই এটাকে বলা হয় হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রম। লিখতে পারছো? জি স্যার। আবার শৈবালের জীবন চক্রে দুইটি হ্যাপ্লয়েড এবং একটি ডিপ্লয়েড দশা দেখা যায়। তাই এই প্রকার জনুক্রমকে হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রম ও বলে। হোমোমরফিক বলা হয় কেন? যেহেতু জাইগোটটা দেখতে
হ্যাপ্লয়েড কোষের মতো, সেই জন্য নাম হোমোমরফিক। আর হ্যাপ্লোবায়োন্টিক বলা হচ্ছে কেন? দুইটা হ্যাপ্লয়েড দশা, এই জন্য। লিখছ? জি স্যার লিখছি। জি স্যার। সাথে লেখো শৈবালের জাইগোট কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। শৈবালের জাইগোট কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। এগুলো হচ্ছে শৈবালের যৌন জনন সম্পর্কিত তথ্য, এগুলো না জানলে তুমি লিখতে পারবে না। শৈবালের জাইগোট কখনো বহুকোষী ভ্রূণ এ পরিণত হয় না। দাঁড়ি সাথে লেখো জাইগোট এর অভ্যন্তরে শীঘ্রই মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড ব্র্যাকেটে লেখো এন জাইগোস্পোর উৎপন্ন হয়। জাইগোট এর অভ্যন্তরে শীঘ্রই মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড জাইগোস্পোর উৎপন্ন হয়। জাইগোটের অভ্যন্তরে শীঘ্রই মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড জাইগোস্পোর উৎপন্ন হয়। লিখতে পারো নাই? জাইগোস্পোর স্যার মিওসিস প্রক্রিয়ায় জাইগোটের অভ্যন্তরে শীঘ্রই মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড জাইগোস্পোর উৎপন্ন হয় এবং তখন জাইগোটটিকে জাইগোস্পোরাঞ্জিয়াম বলে। এবং তখন জাইগোটটিকে কি বলে? জাইগোস্পোরাঞ্জিয়াম। হ্যাঁ, জাইগোটের অভ্যন্তরে শীঘ্রই মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড জাইগোস্পোর উৎপন্ন হয় এবং তখন জাইগোটকে জাইগোস্পোরাঞ্জিয়াম বলে। দাঁড়ি সাথেই লেখো, লিখছ? জি স্যার। সাথে লেখো এক পর্যায়ে জাইগোস্পোরাঞ্জিয়াম ফেটে জাইগোস্পোরগুলি বাইরে বেরিয়ে আসে এবং অঙ্কুরিত হয়ে নতুন শৈবাল জন্ম লাভ করে। এক পর্যায়ে জাইগোস্পোরাঞ্জিয়াম ফেটে জাইগোস্পোর বাইরে বেরিয়ে আসে এবং অঙ্কুরিত হয়ে নতুন শৈবাল জন্ম লাভ করে। ওরে ডাকি মুসব। এক পর্যায়ে জাইগোস্পোরাঞ্জিয়াম ফেটে জাইগোস্পোর বাইরে বেরিয়ে আসে এবং অঙ্কুরিত হয়ে নতুন শৈবাল জন্ম লাভ করে। লিখছ? জি স্যার। আবার একবার বলেন। এক পর্যায়ে জাইগোস্পোরাঞ্জিয়াম ফেটে জাইগোস্পোর বাইরে বেরিয়ে আসে এবং অঙ্কুরিত হয়ে নতুন শৈবাল বাইরে বেরিয়ে আসে। লিখছ? ঠিক আছে। এই শোনো, নিচে এই যে আমি ছবিগুলো আঁকছি না, এগুলো তো ছবি তুলে পাঠাই দেবো না তোমাদের। যদি লাগে এইসব ছবি একটুখানি আইকে নিবা না, এই জন্য নিচে তুমি কোয়ার্টার পেজ জায়গা খালি রাখো। এখন এইসব ছবি লাগলে একটু তুলে আইকা রাখলা, তাহলে একটু পড়ার সময় ভালো লাগবে পড়তে। কোয়ার্টার পেজ জায়গা খালি রেখে এখন লিখো। লেখো শুক্রাণু ও ডিম্বাণুর চলন ক্ষমতার উপর নির্ভর করে বা ভিত্তি করে, শুক্রাণু ও ডিম্বাণুর চলন ক্ষমতার উপর ভিত্তি করে শৈবালের যৌন জনন 3 প্রকার। শুক্রাণু ও ডিম্বাণুর চলন ক্ষমতার উপর ভিত্তি করে শৈবালের যৌন জনন 3 প্রকার, যথা নাম্বার 1 শুক্রাণু ও ডিম্বাণুর চলন ক্ষমতার উপর ভিত্তি করে শৈবালের যৌন জনন 3 প্রকার।
যথা জন- নাম্বার 1 লেখো কি শৈবালের শুক্রাণু ও ডিম্বাণুর চলন ক্ষমতার উপর ভিত্তি করে ওই কোয়ার্টার পেজ জায়গা খালি রেখে তার নিচে লিখবা শুক্রাণু ও ডিম্বাণুর চলন ক্ষমতার উপর ভিত্তি করে শৈবালের যৌন জনন 3 প্রকার যথা নাম্বার 1 এই শব্দটা লেখো এই শব্দটার নাম কি স্যার অ্যাপ্লানোগ্যামি। হ্যাঁ, এই কথাটা লিখে হাইফেন দাও হাইফেন দিয়ে লেখো এক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণু উভয় ই নিশ্চল হয়ে থাকে অথবা এভাবেও লিখতে পারো যখন শুক্রাণু এবং ডিম্বাণু উভয়ই নিশ্চল হয় তখন তাদের মিলন প্রক্রিয়াকে অ্যাপ্লানোগ্যামি বলে যেটা লেখো যখন শুক্রাণু ও ডিম্বাণু উভয়ই নিশ্চল হয় তখন তাদের মিলন প্রক্রিয়াকে অ্যাপ্লানোগ্যামি বলে পানিতে ভাসতে ভাসতে একজন আরেকজনের কাছে যাবে যখন শুক্রাণু ও ডিম্বাণু উভয় নিশ্চল হয় তখন তাদের মিলন প্রক্রিয়াকে অ্যাপ্লানোগ্যামি বলে লেখছো জি স্যার নাম্বার 2 এই শব্দ কি হয়েছে কি হয়েছে তা কিছু না আবার সার্চার করবে নাম্বার 2 লেখো নাম্বার 2 লেখো প্লানোগ্যামি যখন শুক্রাণু ও ডিম্বাণু উভয়ই সচল হয় তখন তাদের মিলন প্রক্রিয়াকে প্লানোগ্যামি বলে যখন শুক্রাণু ও ডিম্বাণু উভয়ই সচল হয় তখন তাদের মিলন প্রক্রিয়াকে প্লানোগ্যামি বলে লেখছো কথা কস না গা জি স্যার নাম্বার 3 এতক্ষণ লাগে লিখতে যখন শুক্রাণু ও ডিম্বাণু উভয়ই সচল হয় তখন তাকে প্লানোগ্যামি বলে স্যার লেখছি ভালো করছো এবার লেখো নাম্বার 3 নম্বরে লেখো এই শব্দটা লেখো এই শব্দটা কি স্যার উওগামী। উভয়গামী। হাইফেন দিয়ে লেখো হ্যাঁ যখন শুক্রাণু সচল এবং ডিম্বাণু নিশ্চল হয় তখন তাদের মিলন প্রক্রিয়াকে উওগামী বলে যখন শুক্রাণু সচল এবং ডিম্বাণু নিশ্চল হয় তখন তাদের মিলন প্রক্রিয়াকে উওগামী বলে লেখছো জি স্যার ভালো করছো এবার নিচে আলাদা স্টার চিহ্ন দাও দেখছো জি স্যার জি স্যার। তুমি স্টার চিহ্ন দিয়ে লেখো শুক্রাণু ও ডিম্বাণুর আকৃতির উপর ভিত্তি করে শুক্রাণু ও ডিম্বাণুর আকৃতির উপর ভিত্তি করে আকৃতি শুক্রাণু ও ডিম্বাণুর আকৃতির উপর ভিত্তি করে যৌন জনন 2 প্রকার লেখছো হ্যাঁ স্যার। আগেরটা ছিল শুক্রাণু আর ডিম্বাণুর চলন ক্ষমতা আর এখন হচ্ছে আকৃতি শুক্রাণু ও ডিম্বাণুর আকৃতির উপর ভিত্তি করে যৌন জনন 2 প্রকার যথা নাম্বার 1 আইসোগ্যামি আইসোগ্যামি শুক্রাণু আর ডিম্বাণু দুইটা যদি দেখতে একই রকম হয় তখন সেটা হবে আইসোগ্যামি দেখো যখন শুক্রাণু ও ডিম্বাণু দেখতে একই আকৃতির হয় তখন সেই প্রকার যৌন জননকে আইসোগ্যামি বলে যখন শুক্রাণু ও ডিম্বাণু দেখতে একই রকম হয় তখন সেই প্রকার যৌন জননকে আইসোগ্যামি বলে লিখছো কথা কও না কা লেখছো আর তখন সেই প্রকার যৌন জননকে আইসোগ্যামি বলে যখন শুক্রাণু ও ডিম্বাণু দেখতে একই রকম হয় দুইটা সচল
না নিশ্চল, জি। সেটা কিন্তু ম্যাটার করে না। দুইটা দেখতে একরকম কিনা। দুইটা সচল হতে পারে, নিশ্চল হতে পারে। যদি দুইটা সচল হয় তাহলে ওই আগের বৈশিষ্ট্যের ভিত্তিতে নাম দিবা প্লানোগামী। যদি দুইটা নিশ্চল হয় আগের বৈশিষ্ট্যের ভিত্তিতে সেটা হবে অ্যাপ্লানোগামী, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন একই রকম যদি দেখতে হয় তাহলে নাম দিতে হবে আইসোগামী। আর যদি দেখতে আলাদা রকমের হয় তখন সেটা নাম হবে অ্যানাইসোগামী, যেটা একটু পরে বলবো। যখন শুক্রাণু ও ডিম্বাণু দেখতে একই রকম হয় তখন সেই প্রকার যৌন জননকে আইসোগামী বলে। এই জন্য আইসোগামী আবার এরকম হতে পারে, আইসোপ্লানোগামী হতে পারে, আবার আইসো অ্যাপ্লানোগামী হতে পারে। আইসোপ্লানোগামী মানে কি? দুইটাই সচল, দেখতে একই রকম। আইসো অ্যাপ্লানোগামী মানে কি? দুইটাই একই রকম। আইসো বললে মানে একই রকম, প্লানো বললে বলতে হবে দুইটাই সচল, অ্যাপ্লানো বললে বলতে হবে দুইটাই নিশ্চল। তাহলে আইসোগামীটা প্লানো কি আইসোগামী না, আইসো উগামী হতে পারে, আইসো উগামীও হতে পারে, তবে ওইরকম তো রিপোর্ট পাই না, সাধারণত হয় না বলেই হয়তো লেখা হয় নাই। আইসো প্লানো আইসো অ্যাপ্লানো আছে, আইসো উগামী হয়তো হয় না, এই জন্য লেখা হয় নাই। এই জন্য আমি আইসোটার সাথে প্লানো অ্যাপ্লানো লাগাই দেইনি, আমি আলাদা করে দিয়েছি। প্লানো অ্যাপ্লানো ওটা আলাদা ম্যাটার, চলে না না চলে তার উপর, আর দেখতে কেমন তার উপরে ভিত্তি করে আমরা দুইটা লিখবো। এটা আইসোর সাথে প্লানো অ্যাপ্লানো কিছু লাগাইলাম না, এই জন্যই। যখন শুক্রাণু ও ডিম্বাণু দেখতে একই রকম হয় তখন তাকে আইসোগামী বলে। নাম্বার 2, এবার লেখো অ্যানাইসোগামী। অ্যানাইসোগামীর আর একটা নাম আছে হেটেরোগামী। হেটেরো মানে ডিফারেন্ট, হাইফেন দিয়ে লেখো। ধরো শুক্রাণুটা দেখতে মনে করো এরকম, আর ডিম্বাণুটা মনে করো দেখতে এরকম, তাহলে দুইটা কি একরকমের হলো দেখতে? একটা গোল আর একটা তো লম্বা ডিম্বাকার, তাহলে দুইটা দেখতে দুই রকম। হ্যাঁ, এই জন্যই এটার নাম হবে অ্যানাইসোগামী। তাহলে লেখো, যখন শুক্রাণু ও ডিম্বাণু দেখতে ভিন্ন রকম হয় তখন তাদের যৌন জননকে অ্যানাইসোগামী বলে। যখন শুক্রাণু এই ছোট ছোট ছবিগুলো দিয়ে রাখো পাশে, তাহলে তো সুবিধা আছে, পড়ার সময় এক নজর ছবি দেখলেই হয়ে যায়। এটা দিয়েই কিনা একটা এমসিকিউ বানাইলো। এই যে এখন তোমার অপশন দেবে, এটা আইসোগামী নাকি অ্যানাইসোগামী নাকি ওগামী নাকি আদার্স একটা গ্যামি লাগাই দেবে, গ্যামি তো আর শেষ নাই, নাকি অ্যানাইসোগামী। তুমি কোনটা উত্তর দিবা? অ্যানাইসোগামী। হ্যাঁ, এইসব ছোট ছোট ছবি দিয়ে এমসিকিউ বানাই দিতে পারে। তাহলে আমরা শৈবালের যৌন জননের ধরন সম্পর্কে জানলাম। শৈবালের এবার শেষ পর্যায়ে চলে আসছি। এবার একটা বিশেষ শৈবাল নিয়ে আমাদের একটু পড়তে হবে, তাহলে শৈবালটা শেষ। লেখো ইউলোথ্রিক্স। এই শৈবালটা নিয়ে আমরা একটু স্টাডি করব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি, এই স্যার। শৈবালটার একটা ছবি আগে আঁকবো আমি, তোমরাও আঁকবো আমার সাথে। তবে ছবি পরে আমি আবার নেট থেকে নামায় গ্রুপে দিয়ে দেবো না, এখন নেট থেকে নামাইতে গেলে দেরি হয়ে যাবে, আর সময় আছে তো অল্প না, এই জন্য নেটের কাছে গেলাম না, আমরা এখন আঁকলাম, তোমরা আঁকবা, পরীক্ষা তো আঁকতে হবে, তাই আঁকাই ভালো। স্যার কয়টা বাজে শুরু করছিলেন স্যার? কে? সুলাইমান? জি স্যার। আরে বেটা, 12টায় তো শুরু করছি, গ্রুপে লিংক দিছি, পাও নাই কেন? গ্রুপে ঢোকো নাই তুমি? স্যার আমি গ্রুপে ছিলাম, কিন্তু স্যার আমার হয়তো বা এই গ্রুপটাতে অ্যাড করেন না স্যার, নতুন একটা গ্রুপ অ্যাড করছেন মনে হয়। কয় কি, সব গ্রুপেই তো লিংক দিছি আমি। আচ্ছা দেখো, আচ্ছা এদিকে খেয়াল করো, ইউলোথ্রিক্স শৈবালটা আমি এখন আঁকবো। ইউলোথ্রিক্স হচ্ছে একটা বহুকোষী সূত্রাকার শৈবাল। আচ্ছা, আরেকটা লাইন কি লেখার জায়গা আছে ওই যৌন জননের ওইখানে? একটা লাইন, জি স্যার। জি স্যার। ওইখানে একটা কথা লিখতে হবে। ওই যে ছবি আঁকার জন্য একটা জায়গা রাখছো না, হ্যাঁ স্যার। সেইটার উপরে লেখো, সেটার উপরে আরেকটা লাইন লিখে আসো। লেখো, যে সকল শৈবাল একলিঙ্গিক। স্যার এটা কোন জায়গা দিয়ে লাগে? কপালের সারার উপরে লেখ। কোন জায়গায় লিখবো? কেন বললাম না যে এইমাত্র ছবি ফাঁকা রাখতে বলছি, যে জায়গাটা সেই যে লিখবি। কোন জায়গায় লেখ? জি স্যার, লিখতেছি স্যার। হ্যাঁ, সেখানে লেখো। লেখো, যে সকল শৈবাল, কি বলছি লাইনটা যেন, একলিঙ্গিক না উভলিঙ্গিক, কোনটা বলছি? একলিঙ্গিক বলছেন। উভলিঙ্গিক বলছি না? না স্যার, একলিঙ্গিক বলছেন। একলিঙ্গিক, হ্যাঁ ঠিক আছে।
যে সকল শৈবাল একলিঙ্গিক তাদেরকে, এই শব্দটা লেখো, হেটেরোথ্যালিক। যে সকল শৈবাল একলিঙ্গিক তাদেরকে হেটেরোথ্যালিক এবং দেখা যায় না কিছু। না দেখা যায় না, বাকি রয়েছে দেখা যায় না। স্যার স্পষ্ট। ওটা দেখে তো চুপটার শেষ করছে, দেখবি কেমনে ভালো জিনিস। যে সকল শৈবাল একলিঙ্গিক তাদেরকে হেটেরোথ্যালিক, এখন দেখা যায়। জি স্যার। এবং যে সকল শৈবাল উভলিঙ্গিক তাদেরকে হোমোথ্যালিক শৈবাল বলে। যে সকল শৈবাল একলিঙ্গিক তাদেরকে বলে হেটেরোথ্যালিক শৈবাল, আর যে সকল শৈবাল হোমোথ্যালিক তাদেরকে কি বলে, আর যারা উভলিঙ্গিক তাদেরকে কি বলে, হোমোথ্যালিক শৈবাল। উভলিঙ্গিক মানে হোমোথ্যালিক, বোঝো না? দেখো না, হোমো শব্দটা বলে, শোনো না? হোমো মানে হচ্ছে উভলিঙ্গিক। আচ্ছা, এখন শৈবালের ছবিটা আঁকি, ইউলোথ্রিক্সের ছবি আঁকবো। সবার নিচের দিকটা এরকম একটা লম্বা কোষ থাকে, এরকম। এই কোষটার নিউক্লিয়াস থাকে না এবং সাদা এরকম, এটার মাধ্যমে সে আটকায় থাকে মাটির সাথে অথবা পাথরের সাথে বা গাছের সাথে, পানির নিচে। এই জায়গাটাকে বলা হয় হোল্ড ফাস্ট। আর বাকি দেহটা অনেকগুলো কোষে বিভক্ত, কিন্তু কোষগুলো এমন দৈর্ঘ্যের চেয়ে চওড়া বেশি, প্রস্থে বেশি, এরকম। তাহলে এইটা দৈর্ঘ্যের চেয়ে চওড়ায় বেশি হয়েছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ। একেবারে শেষ মাথার যে কোষটা, ওটা আবার এরকম উত্তল টাইপের, এই জন্য এটাকে বলা হয় এপিকাল কোষ। প্রত্যেকটা কোষের মাঝখানে একটা বড় নিউক্লিয়াস আছে। আর ক্লোরোপ্লাস্ট এমন মনে হয় যেন দুই দিক দিয়ে নিউক্লিয়াসটাকে ঘিরে ধরছে। এই বিশেষ ক্লোরোপ্লাস্টের একটা নাম আছে, কেউ বলতে পারবা? গাঢ় আকৃতির। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু জুম আউট করবেন স্যার? করবো তো। গার্ডেল ক্লোরোপ্লাস্ট, এটাকে আবার বেল্ট ক্লোরোপ্লাস্ট বলে। বইয়ের থেকে ছবিটা দেখাই, নেট থেকে নামায় পরে দেখাবো না। দেখি দাঁড়া, বইটা বের করে দিই। লাইনে থাকো, এই ছবিটা দেখো, তাহলে একটু ভালো বুঝবা। এই ছবিটা দেখা যায়? জি স্যার। দেখো ওই নিউক্লিয়াসটাকে কিভাবে দুই দিক দিয়ে ঘিরে রাখছে। এইভাবে যদি আঁকতে পারো তাহলে ভালো হয়। দেখছো? এটার বলে গার্ডেল ক্লোরোপ্লাস্ট। আজকে যে যৌন জননের বিভিন্ন তথ্য দিছি, তার মধ্যে না বোঝার কিছু ছিল? না স্যার। ভালো করে মুখস্থ করবা, সব ভালো করে মুখস্থ করবা। শৈবাল তো শেষ হয়ে যাবে অনেক, কালকের ক্লাসে 5-7 মিনিটের মধ্যে, কালকের ক্লাসটা ধরো লাগবে, তারপরে আর লাগবে না। তারপর নতুন ইউনিট যাবেন স্যার? একবারে না না, প্রাণী বিজ্ঞান কেন, ব্রায়োফাইটে পড়বা না? শৈবালের ছত্রাক পড়বা না? ছত্রাক, স্যার ছত্রাক পড়াবেন না? হ্যাঁ হ্যাঁ, ছত্রাক পড়াবো তো। শৈবালের পরে ছত্রাক পড়ায়, তারপর চ্যাপ্টার শেষ। ছত্রাক সোজা আছে, শৈবালের চেয়ে সোজা আছে। শৈবালের একটু ভেরিয়েশন বেশি।
আচ্ছা, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আবার দানা দেখা যায়, তাহলে নিউক্লিয়াসটা একটু বড় এঁকে দিই। শৈবালের ক্লোরোপ্লাস্টে যে দানা থাকে উজ্জ্বল, সেই দানাগুলোকে কি বলে? পাইরিনয়েড দানা। হ্যাঁ, পাইরিনয়েড দানা কি দিয়ে তৈরি হয়? স্যার প্রান্তে থাকে প্রোটিন আর কেন্দ্রে থাকে শর্করা। উল্টা কইলিকা, শর্করা। উল্টা কইছো, কেন্দ্রে থাকে প্রোটিন, স্যার একটু জুম আউট করেন স্যার, দেখা যায় না। জুম আউট দিতে করছি। ও আচ্ছা, পড়াইতে ভালো লাগে না বুঝছো, রোজার দিনে কথা কইতে এত খারাপ লাগে, মনেই চায় না একটা কথা মুখ দিয়ে বের করো। স্যার আপনার যদি অসুবিধা হয় তাহলে স্যার মাঝে মধ্যে একটু কম পড়লে সমস্যা নেই স্যার। তাহলে তো আবার পিছনে বইয়া বদয়া করবো আমি। না স্যার বদয়া করবো না স্যার, আমরা আপনার সুবিধা বলবো, আপনি আমাদের সুবিধা বলবেন স্যার, নাহলে কি অবস্থা হবে স্যার? আজকে কি 1 ঘন্টা হয়েছে না হয় নাই? হয়েছে স্যার 1 ঘন্টা। ওভার হয়েছে। 1 ঘন্টা। এখনই ছাড়বো। ছবি আঁকা থাকলেও বর্ণনা দেবো না আগামী ক্লাসে। হ্যাঁ, আগামী ক্লাসে শেষ করে দেবো না এটা। সবাই ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন স্যার। স্যার সুলাইমান তাহলে বলছি। একটু পরে একটু রেস্ট নিয়ে নেই। হ্যাঁ স্যার আমাকে স্যার কোন গ্রুপটাতে অ্যাড করছেন স্যার? একটা আচ্ছা, বায়োলজি দেখতেছি, আমি দেখতেছি। দেখেন স্যার।